কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি পরিকল্পনা। ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা। একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুড়ে ছারখার হয়ে গেছে। শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আওয়ামী আমলের মতো সুশীলগিরি বক্তব্য দিচ্ছেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি এই উপদেষ্টা পরিষ্কার ভাবে ব্যর্থ হয়েছেন। আজকে বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা, আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে, এটি জানার জন্য কিংবা বোঝার জন্য আসলে পিএইচডি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একবারে এটি পরিষ্কার, এটি ভারতীয় পরিকল্পনায় রয়ের একবারেই প্রেসক্রাইবড আপনার মিশন আওয়ামী লীগের দোসরদের দিয়ে তারা বাস্তবায়ন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী দোসরদের দিয়ে ভারতীয় র কেন এই কাজটি করতে গেলেন? কারণ আজকে আপনি দেখেন সচিবালয়ে যে জায়গাটিতে আগুনটি লেগেছে, অর্থাৎ 7 নম্বর ভবন, এই ভবনে যে কয়েকটি মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম, তাদের দুইজনের। এবং টার্গেট করে তাদের দুইটি মন্ত্রণালয়কে কেন্দ্র করে, মানে তাদের দুইজনের অফিস যেখানে, ঠিক সেই জায়গাটাতেই আগুনটা লাগানো হয়েছে। কেন লাগানো হলো? কারণ আমি যতটুকু জানলাম ইতিমধ্যে আসিফ মাহমুদের নেতৃত্বে আওয়ামী দোসর যারা আমলা রয়েছেন, এরকম প্রায় কয়েক হাজার টপ টু বটম আমলাদের তালিকা করা হয়েছে, যারা হাসিনার আমলে সবচেয়ে মোস্ট করাপ্টেড, দুর্নীতিবাজ, এবং এই দেশকে ধ্বংস করার পিছনে যাদের সবচাইতে বড় অবদান, তাদের এরকম একটা তালিকা করা হয়েছে। এবং তাদের এই সকল আলামত সম্ভবত স্থানীয় সরকার মন্ত্রণালয়েই ছিল, এবং এই জন্যই মূলত মূল আগুনটি সেখানে লাগানো হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে, তারা কিন্তু একটা জায়গায় আগুনটা লাগাই নাই, দুইটি জায়গায় বাইরে থেকে দেখা যাচ্ছে আগুনটি লাগিয়েছে। কিন্তু আমরা ভিতরে গিয়ে যতটুকু খোঁজ পেলাম, যে খুব সম্ভবত গান পাউডার কিংবা এরকম কেমিক্যাল ব্যবহার করে এই আগুনটি তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। আমি ভিতরে প্রায় 3 থেকে 4টি ফ্লোর দেখলাম, একবারে এই মাথা থেকে ওই মাথা পুরোটাই জ্বলে একবারে কয়লা হয়ে গেছে, একবারে কয়লা। একটা সিঙ্গেল আপনি কোনো কাগজ পাবেন না, সব পুড়ে ছারখার হয়ে গেছে। হুম। এখন আমরা এই যে বলে আসছি, আওয়ামী লীগ আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই বাংলাদেশকে বড় ধরনের একটি বেকায়দায় ফেলার জন্য, একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য তারা একটি বড় ধরনের মিশন নিয়ে সামনে আগাচ্ছে, একবারেই বড় ধরনের মিশন। আর এই মিশন বাস্তবায়নের জন্যই তারা মূলত সারা বাংলাদেশে এই যে গুপ্ত হত্যা, প্রায় 6-7 জন সমন্বয়ককে বিভিন্ন জায়গায় হত্যা করেছে। গত পরশুদিন দেখলাম মেঘনা নদীতে একটি বড় জাহাজে 7 জনকে হত্যা করা হয়েছে। এটি অনেকেই সাধারণ ঘটনা বলছেন, কিন্তু আমি বলছি নো, এটি কোনোভাবেই কোনো সাধারণ ঘটনা নয়। কারণ সেখানে দেখেন, যদি জলদস্যু কিংবা পরিকল্পিত এরকম আপনার কি বলে ওই ডাকাতরা এ ধরনের একটা হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তারা কিন্তু সেখানে লুটপাট করার কথা। কিন্তু সেই জাহাজের একটা সিঙ্গেল জায়গাতে কিংবা একটা সিঙ্গেল আপনার উপাদানে তারা হাত দেয় নাই, পুরো জাহাজ অক্ষত, কিচ্ছু নড়ে নাই। শুধুমাত্র 7 জন মানুষের বডি সেখানে পড়ে আছে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি কোনোভাবেই সাধারণ কিংবা স্বাভাবিক ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এবং তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, একটা পরিকল্পিত একটা বার্তা দিতে চাই দেশ ও জাতিকে, যে আমরা আছি, আমরা জেগে আছি, আমরা কিন্তু এখনো মরে যাই নাই কিংবা হারিয়ে যাই নাই। সুতরাং আমরা এখনো অনেক কিছু ঘটাতে পারি, করতে পারি, আমরা প্রস্তুত। এরকম একটা মেসেজ দিয়ে তারা কিন্তু সামনে আগাচ্ছে। এবং সামনে তারা কিন্তু ওই যে বড় মিশন জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা এই সরকারকে ব্যর্থ করতে, তারা কিন্তু সেই মিশন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখন বলতে পারেন, এখানে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে বা আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ উৎখাত করে তাদের কি লাভ? এরপরে তো হয়তো বিএনপি আসবে বা অন্য কোনো রাজনৈতিক দল আসবে, এতে তাদের কি লাভ? দেখেন, এই জায়গাটাতে টুইস্ট লুকিয়ে আছে। হুম। এরপরে যে বা যারা ক্ষমতায় আসবে, বা যে রাজনৈতিক দল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে বা ক্ষমতায় আসবে, হুম। তারা মনে করছে এই আওয়ামী লীগকে আমরা উৎখাত করেছি, কিন্তু আওয়ামী লীগের আমলা কামলা থেকে শুরু করে 95% চেয়ারে তাদের দোসররা বসা। এবং এরা বিগত 15 বছর তাদের এই রাজত্ব টিকিয়ে রেখেছে, হাসিনাকেও টিকিয়ে রেখেছে। এবং হুম। তারা যে লুটপাটটি করেছে, এই যে লুটপাটের মহা উৎসব তারা বিগত 15 বছর ধরে রেখেছিল, তারা মনে করছে এই বর্তমান সরকার আসার কারণে এবং ছাত্র প্রতিনিধিরা এই চেয়ারে বসার কারণে তারা তাদের সেই লুটপাট তন্ত্র চলমান রাখতে পারছে না। নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা গিয়ে হানা দিচ্ছে, আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বলেন কিংবা সাধারণ ছাত্র যারা, তারাও বিভিন্ন জায়গায় গিয়ে জেরা করছে, হানা দিচ্ছে, জবাব হুম। দিয়ে নিচ্ছে তাদের। এরকম নানাবিধ একটা কারণে
তারা কিন্তু অলরেডি, মানে আমলাদের কথা বলছি, ভীত সন্ত্রস্ত, এবং তারা এই কারণে অনেকটাই ক্ষুব্ধ এই সরকারের প্রতি, এবং এই সরকারের যারা চতুর্দিকে আছেন, বিশেষ করে ছাত্র প্রতিনিধি কিংবা এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থী, তাদের উপরে অনেকটাই ক্ষুব্ধ, বিরক্ত। এই জন্য তারা মনে করছে, অর্থাৎ এই আওয়ামী আমলারা মনে করছে যে একটা রাজনৈতিক সরকার আসলে তারা তো আমাদের নিয়েই কাজ করবে, আমাদের বাদ দিয়ে তো তারা দেশ চালাতে পারবে না। সুতরাং তাদের সাথে আমাদের এই যে ডিলিং এর জায়গাটা, এই ডিলিং এর জায়গাটা খুব সহজ হয়ে যাবে। হয়তোবা ইতিমধ্যে ওই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বা আসবে, তাদের সাথে একটা ডিল হয়ে গেছে, এটা তো উড়িয়ে দেওয়া আচ্ছা। যায় না। সেই জায়গা থেকে তারাও মনে করছে যে রাজনৈতিক সরকার দরকার, রাজনৈতিক সরকার আসলেই কেবল আমরাও লুটপাট করতে পারবো, তারাও ক্ষমতায় থাকবে, আমাদের তো আপত্তি নেই। আমলারও তো চাই না যে আমরা ওই মন্ত্রী হবো, মিনিস্টার হবো, আমলারা চাই তোমরা শুধু আমাদেরকে লুটপাট করার সুযোগ করে দাও, আমরা এই চেয়ারে বসে লুটপাট করব, আর আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব, নিরাপত্তা দেব, তোমরা দেশ চালাবা, তোমরাও লুটপাট করবা, আমরাও করব। আওয়ামী আমলে যেভাবে ওই ভাই ভাই আসো খাই এরকম নীতিতে আমলারাও লুটপাট করে তাদের মানে আঙ্গুল ফুলে তাদের কলা কাছে গাছ কোনো হয়েছে। দল দল কোনো আওয়ামী, ম্যাটার না, তাদেরকে তাদের স্বার্থ এবং তাদের এই খাই খাই অফকোর্স, বিষয়টা কখন অফকোর্স, হলেই অফকোর্স, যে যে কোনো তাদের সরকারের কোনো সাথে দল তারা কাজ ম্যাটার করতে না, পারে। এখানে হুম, আওয়ামী লীগ আছে নাকি এবিসি পার্টি আছে, নো ম্যাটার। তাদের ম্যাটার একটাই, তারা যাতে এদেরকে মানে ওই সুযোগ দেয়, এদেরকে বাধা না দেয়, এদের এই যে লুটপাট তন্ত্রে বাগড়া না দেয়, এটাই আমলারা চাই। গতদিন আপনারা দেখেছেন সচিবালয়ে আমলারা বিশাল বিক্ষোভ করেছে। আমলারা হুম, এখানে বিক্ষোভ করবে কেন? তোমাদের রাইট। দাবি দেওয়া থাকলে সরকারকে জানাও। তোমরা সেখানে রাজনৈতিক দলের মতো বিক্ষোভ করছো, দ্যাট মিনস এরা প্রত্যেকে আওয়ামী দোসর। এতদিন এরা লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিল, লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে বাধা আসছে, আজকে যখন তাদের এই লুটপাট তন্ত্রে আঘাত আসছে, তারা আর মেনে নিতে পারছে না, সহ্য করতে পারছে না। আমি বলছি, এই যে আজকে আগুন, এই আগুন পরিষ্কার ভাবে ভারতীয় রয়ের পরিকল্পনায় এই আওয়ামী দোসররা দিয়েছে, এবং এই আগুনের মাধ্যমে তারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চায়। তারা চায় না হাসিনার বিচার হোক, তারা চায় না আওয়ামী লীগ দোসরদের বিচার হোক, এবং এই বিচার কার্য যাতে বাধাগ্রস্ত হয়, সেই কারণেই মূলত এই অগ্নিকাণ্ড। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এই যে জায়গাটিতে আগুনটি লাগানো হয়েছে, এটি হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। আর এই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আগে কি দায়িত্ব ছিল? সজীব ওয়াজেদ জয় এবং আপনার ওই জুনায়েদ আহমেদ পলক, জুনায়েদ আহমেদ পলকের মন্ত্রণালয়। এবং এই মন্ত্রণালয়ে আমরা যতটুকু জানি অত্যন্ত স্পর্শকাতর দলিল নথিপত্র ছিল। সেই নথিপত্র দলিলগুলোকে মূলত ভিনিশ করার জন্য, পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্যই এই অগ্নিকাণ্ড তারা ঘটিয়েছে। এরকম অনেক কথা আছে, অনেক তথ্য আছে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই আগুন স্বাভাবিক কোনো আগুন নয়। এখন জি, আমাদের কষ্টটা আরেক জায়গায়, সাগর ভাই। স্বরাষ্ট্র জি। উপদেষ্টা প্রেস হুম, ব্রিফিং এ বললেন আগুন লাগতেই পারে। আমার মেজাজ 360 ডিগ্রি মানে অ্যাঙ্গেলে আমার মাথায় উঠে গেছে। মানে হোয়াট এ স্টুপিড কোয়েশ্চেন! তিনি কিভাবে বলতে পারেন যে আগুন লাগতেই পারে? বরং এই স্বরাষ্ট্র উপদেষ্টার বলা দরকার ছিল যে এই আগুন কোনোভাবেই স্বাভাবিক আগুন মনে হয় নাই দেখে আমাদের। সুতরাং এই আগুন যারা লাগিয়েছে কিংবা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত, তাদের সর্বোচ্চ বিচার আমরা নিশ্চিত করব খুব দ্রুত সময়, কাউকে ছাড় দিব না। এরকম বক্তব্য দেশের মানুষ তার কাছ থেকে আশা করেছিল। আর তিনি এসে বলেন আগুন লাগতেই পারে, আমরা তদন্ত কমিটি করে দিচ্ছি, করব, আমরা তদন্ত করে দেখি কারা, এটা কেন লাগলো ইত্যাদি। এই সুশীলগিরির কোয়েশ্চেন গুলো, সুশীলগিরির কথাগুলো আওয়ামী আমলে আওয়ামী লীগের নেতারা বলতো, আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো। এরকম ঘটনা ঘটলে চট করে একটা বক্তব্য দিয়ে দিত। সেই একই আওয়ামী আমলের মতো সুশীলগিরি বক্তব্য দিচ্ছেন আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি মনে করি এই উপদেষ্টা পরিষ্কার ভাবে ব্যর্থ হয়েছেন। সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। সারা বাংলাদেশে গুপ্ত হত্যা, নানা জায়গায় নানা রকম আক্রমণ, কোনো জায়গায় তার নিয়ন্ত্রণ নেই। পুলিশ বাহিনীকে তিনি কন্ট্রোল করতে পারছেন না, পুলিশ বাহিনীকে বাগে আনতে পারেন নাই, গোয়েন্দারা তার কথা শুনছেন না। তাহলে তিনি কেন এই চেয়ারে বসে আছেন? তার উচিত আজকেই পদত্যাগ করা, এই জায়গায় দেশপ্রেমিক নাগরিকদের দায়িত্ব দেওয়া। কয়েকদিন আগে খবর বেরিয়েছে আপনার ওবায়দুল কাদের তিনটি মাস দেশে আত্মগোপনে ছিল। কেন এই 3 মাস তিনি কোথায় ছিলেন? গোয়েন্দারা জানে না? অবশ্যই গোয়েন্দারা জানে, কিন্তু গোয়েন্দারা এই সরকারকে বলে নাই। কেন বলবে জানেন? এই সরকার প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসায়। গোয়েন্দাদের বড় বড় জায়গায় আওয়ামী দোসররা বসা, পুলিশ বাহিনীর বড় বড় পদে আওয়ামী দোসরদের বসা। এরা কেন এই সরকারকে সহযোগিতা করবে? কেন তথ্য দিবে? তারা সব জানে। ওবায়দুল কাদের 3টি মাস, তার মতো হাই ভোল্টেজ খুনি, এরকম বড় একজন নেতা কথাই ছিল। অবশ্যই পুলিশ বাহিনী জানে, প্রশাসন জানতো, কিন্তু তারা এই সরকারকে সহযোগিতা করে নাই, বলে নাই। জি, সেই জায়গা থেকে আমি মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা টোটালি ফেইলর, এবং তিনি ব্যর্থ হয়েছেন। তার আর জি। এক সেকেন্ডও এই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নেই, উচিত
উচিত না। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। ছেড়ে দেওয়া উচিত। মোহাম্মদ